তোমার আকাশ তোমার বাতাস। নমস্কার, শুরু করছি রবীন্দ্রনাথ ঠাকুরের কথা এবং গান ছোঁয়া অনুষ্ঠান তোমার আকাশ তোমার বাতাস। আজকের পর্ব আপনারা জানেন সুনীল গঙ্গোপাধ্যায়ের আখ্যান রানু ও ভানুকে নিয়ে গড়া, আর তার সঙ্গে আছেন অতিথি। আজকের অতিথি হিসেবে আমরা তাঁকেই নির্বাচন করেছি যার বিভিন্ন রচনায় ফিরে ফিরে আসে এক কবি এবং তাঁর পাঠিকার অসমবয়সী দেওয়া নেওয়ার ছবি। ওই খানিকটা ঠিক রানু এবং ভানুরই মতো। আমাদের সেই অতিথি, তিনি নিজেও কবি, জয় গোস্বামী। এসো জয়, তোমার আকাশ তোমার বাতাসের স্টুডিওতে তোমাকে স্বাগত জানাই। আমার খুব ভালো লাগছে সৌমিত্রদা আপনাদের সঙ্গে এখানে দেখা করে। আজকে জানো তো, আমরা তো জানি যে কবিকে খুঁজো না তাহার জীবনচরিতে, এ তো রবীন্দ্রনাথ নিজেই বলে গিয়েছিলেন। তবুও কোনো কোনো সময় জানতে ইচ্ছে করে কবির যে কথা, কবির গভীর মনের কথা আর কি, সেইটাই জানবার ইচ্ছেতেই আমি তোমাকে একটা কথা বলি। তোমার লেখাতেও মাঝে মাঝেই আমি পেয়েছি একজন একটু পরিণত বয়স্ক কবি এবং একজন অপরিণত বয়স্কা পাঠিকা, তাদের একটা সংযোগ তৈরি হচ্ছে, তাদের একটা হয়তো সংরাগও তৈরি হচ্ছে তাদের মধ্যে। সেই জন্যে আমি তোমাকে জিজ্ঞেস করছি, তোমার নিজেরও লেখায় তো পেয়েছি, সে এখন নিজের ভিতরে ঢুকে বন্ধ হয়ে থাকা এক প্রাণী, তার পুরো কথা আমরা কখনো জানবো না, এসো আজ একটু একটু জানি। এই একটু একটু জানার কৌতূহল থেকেই তোমায় জিজ্ঞেস করছি, তোমার লেখায় এই রানু ও ভানুর মতনই একটা অসমবয়সী বন্ধুত্বের যে উদ্ভাস আমরা দেখেছি, সেটা সম্বন্ধে তোমার কাছে জানতে ইচ্ছে করছে। একটা গল্প বলি, সেটা হলো যে কবিরে পাবে না তার জীবনচরিতে বলে রবীন্দ্রনাথ যে কথাটা বলেছিলেন, সেটা হলো সবচেয়ে সহজে এই কথাটাকে পাশ কাটিয়ে যাওয়ার একটা পদ্ধতি। হ্যাঁ, খানিকটা তাই বটে, সবচেয়ে সহজে পাশ কাটি। কিন্তু জীবন যে কখন কি হয় এটা কেউ বলতে পারি না। এমন অনেক সময় হয় যে, মানে এটা আপনি নিজে লেখেন, আপনি নিজেও জানেন যে এমন একজন হঠাৎ কোনো পাঠকের সঙ্গে দেখা হয়ে যায় কি পাঠিকার সঙ্গে দেখা হয়ে যায় যে এমন একটা জিনিস বুঝতে পারছে যেটা অন্য কেউ বুঝতে পারেনি বা আপনিও ভাবেননি হয়তো যে এটা বুঝতে পারবে। তখন একটা আনন্দ হয়, সেই আনন্দের উদ্ভাস হয়তো আরও নানা দিকে রং লেগে যায় তাতে, এমন হয় হয়তো। মানে বিস্তারিত বলাটা বেশ শক্ত। হ্যাঁ জয়, তুমি যেটা বলছো সেটা ঠিকই, সবিস্তারে বলা বেশ শক্ত, সবিস্তারে নাই বা বললে। কিন্তু এই যে একজন কবির চরিত্র তোমার উপন্যাসের মধ্যে আসে, আখ্যান ভাগের মধ্যে আসে, কবির চরিত্র এবং পাঠিকা, এটা কি, এটার মধ্যে কি আমরা যাকে আগে আগে সাহিত্য সমালোচনায় বলতো অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্ট, এরকম কিছু এসে পড়ছে, নাকি তোমার কাছে এটা একটা কনসেপ্ট? আমরা যেমন এই যে রানু ও ভানু যে উপন্যাসটার থেকে এখন আমাদের প্রোগ্রামটা চলছে, এই শো, সেখানে একজন সত্য মানুষ এবং একজন সত্য নারী, তাদের সম্পর্ক নিয়ে কিন্তু লেখা হয়েছে, তারা কিন্তু কনসেপ্ট নন। সেখানে আমি বলছি যে নিশ্চয়ই যখনই সে সাহিত্যে সমর্পিত হচ্ছে, নিজের অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্টও কিন্তু তখন আর শিয়ার রিয়ালিটি থাকে না, সেটা একটা আর্টিস্টিক ট্রুথের দিকে যেতে আরম্ভ করে। সে মানে ঘরোয়া বাস্তবতার থেকে মুক্ত হয়ে একটা সর্বজনীনতার মধ্যে যেতে আরম্ভ করে। তো নিশ্চয়ই তোমার জানা বা চেনা কোনো কবি বা তোমার নিজের ফিলিং থেকে তুমি এইগুলোকে শুরু হয়তো করে থাকতে পারো, কিন্তু একটা জায়গায় তো যাওয়ার একটা ইচ্ছে আছে। যেমন তোমার একটা উপন্যাসে আমার ভীষণই দারুণ লেগেছিল একটা এটা যে সেই বয়স্ক কবি এখন আর প্রায় ভালো লিখতে পারছেন না, তার ভেতরে একটা যেন স্ফুরণটা যেন বন্ধ হয়ে এসছে। ঘাসফুলের কবি, ঘাসফুলের কবিতে হ্যাঁ সেখানে সেই পাঠিকা তার ভেতরে আবার আগুনটা জ্বেলে দিচ্ছে। এই জিনিসটাকে তুমি এটা বলবে কি? একটা এটা আপনি যে বললেন যে একটা হচ্ছে কনসেপ্ট আর একটা হচ্ছে যে সত্যি কি ঘটেছিল,
এখানে আপনি একটা কথা ব্যবহার করলেন যে ঘরোয়া জীবন থেকে, ঘরোয়া যে পরিমণ্ডল থেকে মুক্ত হয়ে, এই যে একটা মুক্ত কথাটাই এখানে একটা চাবি বলতে পারি। মানে ধরুন আমি একটা লোক যে একটা বাড়িতে থাকি, একটা নির্দিষ্ট ঠিকানায় থাকি, আমার নামে চিঠি সেই ঠিকানাতে আসে, আমার মেয়ে আমাকে বাবা বলে ডাকে, আমার স্ত্রীর আমি স্বামী, আমার পাড়া প্রতিবেশীর কাছে আমি তাদের পুজো কমিটির একজন মেম্বার। কেমন? আমি একটা দপ্তরে আসি, সে দপ্তরে আমার কতগুলো নির্দিষ্ট কাজ আছে, সেখানে চেয়ারে বসে একটা কাজ করি, ফিরে যাই। কিন্তু এই যে পরিচয়টা, এই যে কতগুলো জিনিস দিয়ে, যেটা আমার নাম আর কি, এই নামগুলো দিয়ে বোঝা যাবে যে ওর বাবা এই ঠিকানায় থাকে, এই কর্পোরেশনের ট্যাক্স এখান থেকে দেয়। এই যে এগুলোকে যদি আমি ছোট 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 বলি যে একটা ঘেরাটুপ, এইখান থেকে মুক্ত করে দিচ্ছে ওই মেয়েটি এসে। কারণ সে পড়েছে তার কবিতা, সে কবিতা যখন সে লিখছে তখন সে ওই একটি বিশেষ ঠিকানায় থাকা লোক যে তা নয়, সে ওই ঠিকানায় থাকা লোক, সে ওই বিশেষ দপ্তরে কাজ করা একটা লোক, ঠিক, কিন্তু শুধুমাত্র সেটুকু নয়। সে ওই বিশেষ মহিলাটির স্বামী, কিন্তু কেবল সেইটুকু নয়। সে ওই পুজো কমিটিতে যায়, কিন্তু সে তার সদস্য মাত্র নয়। এটার বাইরে আরও একটা কিছু, যেটা তার অজানা অবস্থাতে কবিতাটার মধ্যে এসেছে বা তার লেখার মধ্যে এসেছে, সেটা সে জানতো না। যখন যে লিখছে সে, তখন সে জানতো না যে এই জিনিসগুলো আসছে, কি যে আসছে সেটা সে জানে না। সেই না জানা অংশটা ধরতে পারছে ওই মেয়েটি, যে সেও এক অর্থে তার কাছে অজানা, কবিতা এক অর্থে অজানা। কারণ সে যখন লিখতে শুরু করছে, সে ৪র্থ লাইন লেখার পর জানে না যে এই কবিতাটা ৩৭ লাইনে শেষ হবে না ১৬ লাইনে। সে যখন কবিতাটার ১১ লাইন লিখেছে, তখন সে জানে না আমি ১৩ লাইনটা কিভাবে লিখব। এই একটা অজানার সঙ্গে সে কনফ্রন্ট করছে, আর সেই অজানার মধ্যে থেকে ওই জিনিসগুলো আসছে, যে জিনিসটা তার যা যা পরিচয় পরিধিগুলো আছে তার বাইরে কিছু ঢুকে পড়ছে তার মধ্যে। ওই যে একটা মেয়ে, অচেনা একটা মেয়ে, খুব সামান্য চেনা একটা মেয়ে, সে সেটা ধরতে পারছে, তার মানে সেই মেয়েটাও একটা সেই অজানা। সে ওই দুই অজানার মধ্যে তখন একটা স্পার্ক হয়ে যায়। তখন তাদের বয়স কত সেইটা আর খেয়াল থাকে না। জয়, তুমি বলছো যে এই যে মানুষের চেনা খণ্ড খণ্ড যে সত্তাগুলো, তার একটা স্থানাঙ্ক আছে, কোথাও সে বাবা, কোথাও সে কমিটির সদস্য, এর বাইরে যখন এই মেয়েটির সঙ্গে তার একটা সংযোগ হয়, তখন সে একটা মুক্তি এনে দিচ্ছে তাকে, যেখানে সে শুধুমাত্র বাবা, শুধুমাত্র কমিটির সদস্য, শুধুমাত্র পাড়ার প্রতিবেশী নয়, সে তার একটা অন্য পরিচয় একটা আসছে। তোমারই লেখাতে আমরা পেয়েছি, মেয়েটি বলছে, আপনার সংসার থাকুক, ছেলে মেয়ে থাকুক, চাকরি, খ্যাতি, প্রতিপত্তি থাকুক, যা ইচ্ছে থাকুক, আপনি যেখানে খুশি থাকুন, কিন্তু ওই একটা জায়গায় গোলাপেরও পরে আপনি আমার, যেখানে আপনার শ্রেষ্ঠত্ব, গোপন শ্রেষ্ঠত্ব, অন্য লেখকের লেখার তুলনায় শ্রেষ্ঠত্ব নয়, আপনারই ভিতরকার যেসব ময়লা, নোংরা, অপ্রয়োজনীয়, দূষিত অংশ, সেগুলির তুলনায় আপনার ভিতরকার শ্রেষ্ঠত্ব, সেইটুকু আমার। আপনার ভিতরকার শ্রেষ্ঠ কবিতা আপনার নয়, আমার, সেই জন্যই আপনি আমার। আচ্ছা, এরকম কি একজন পাঠিকা এরকম জায়গায় যেতে পারে যেখানে সে এত বড় দাবি করতে পারে কবির কাছে? একটা কথা তাহলে বলতে হয় যে আমরা যেটাকে কল্পনা করি যে এগুলো হয়তো হয় না, বা এগুলো বলে মনে হয় যে অসম্ভব, বাস্তবে অনেক সময় সেগুলো হয়। একজন লেখককে অনেক সময়, বা একজন কবিকে অনেক সময় তার যে
পাঠক বা পাঠিকা সে যখন পড়ে তখন সে একটা তার নিজস্ব মুক্তি হিসেবে পড়ে। সেই লোকটি ব্যক্তিগত জীবনে হয়তো খুবই ভঙ্গুর, সে হয়তো খুব ভীরু, অনেক সামাজিকতার টান তাকে বাঁচিয়ে চলতে হয়। সে কিন্তু রচনার মধ্যে তার যে অংশটুকু প্রকাশিত হচ্ছে সে অংশটি আসলে সে যা হতে চায়, শুধু সে হতে চায় না, অন্য আরেকটি মানে তার সমস্তটা মিলিয়ে সেটা সে সম্পূর্ণ জানেও না, তাই সেটা তার প্রকাশিত হয়ে পড়ছে। সেইটা যখন একজন কোনো পাঠিকা পড়ে চলে, দিনের পর দিন ধরে পড়ে চলে, তখন সে তার নিজের মতো করে তাকে তৈরি করে। এই যে আপনি যে বললেন গোলাপেরও পরে, এটা প্রায় ব্যাখ্যার অতীত একটা জায়গাটা। বুদ্ধদেব বসুর একটা অনুবাদ আছে রাইনের মারিয়া রিকের কবিতার, অরফিউসের প্রতি সনেট, তার মধ্যে আছে, গান যদি জাগে তাই অরফিউস, সে আসে এবং চলে যায়, সেই কি পর্যাপ্ত নয়? মাঝে মাঝে গোলাপেরও পরে সে যদি কয়েকদিন আমাদের সংসর্গে কাটায়। এখন এই গোলাপেরও পরেটা কি? সেই কি পর্যাপ্ত নয়? মাঝে মাঝে গোলাপেরও পরে, এখানে পরয়ের কতগুলো খুব সুন্দর গোপন মানে অনুপ্রাস বুদ্ধদেব ব্যবহার করেছেন। এইসব প্রয়োগগুলো এখন তত বেশি দেখা যায় না, খুব গোপনে করেছেন। কিন্তু মনে রাখতে হবে এই যে সম্পর্কগুলোর কথা আমরা বলছি, এই সম্পর্কগুলোও কিন্তু সামাজিকভাবে গোপন। ওই ভেতরে ভেতরে যেমন সেই কি পর্যাপ্ত নয়, মাঝে মাঝে গোলাপেরও পরে, ওইটা যেমন র আর প ভেতরে ভেতরে চলছে, এইটাও তেমনি বাইরে একরকম আছে চেহারাটা, ভেতরে ভেতরে সম্পর্কটা আরেকরকমভাবে চলছে। সে সমস্ত কিছুর পরে মনে করে এই লোকটি কিন্তু আসলে আমার জন্য লেখে। এই দাবিটা যে তার কি করে তৈরি হয়েছে সেটা কেউ জানে না। আর এই দাবিটা ভাগ্যিস তৈরি হয়েছিল, তার মিলে লেখকরা তার লিখতই না। হ্যাঁ, এই দাবিটা মনের মধ্যে আসে বলেই তো লেখক আবার সজীব হয়, আবার বাঁক নেয়, আবার নতুন করে ভাবে। এই আমরা যে রানু ও ভানুর অনুষ্ঠানের মধ্যে তোমাকে ডেকে এনেছি, সেখানেও তো আমরা দেখতে পাচ্ছি যে রবীন্দ্রনাথ এই রানুকে পাওয়ার পর যেন আরও সৃজনশীল হয়ে উঠলেন। মাঝখানে যেন সেটা তার অসুবিধে হচ্ছিল সেই সৃজনশীলতায়। নতুন করে রক্তকরবী লিখছেন, নতুন করে কবিতা লিখছেন, অনেক কিছু কাজের মধ্যে তিনি চলে যাচ্ছেন। এগুলো বোধহয় মানুষকে একটা প্রেরণা দেয়। অত বড় মানুষ তো, তাই ওই বীজ থেকে রক্তকরবীর মতন সৃষ্টি সম্ভব হয়েছিল। আর এই যে উপন্যাসটা নিয়ে কথা হচ্ছে, রানু ও ভানু, এই উপন্যাসটা যেমন আমাদের বারবার দেখায় যে রবীন্দ্রনাথকে কত কষ্টও পেতে হয়েছে সামাজিকভাবে। রবীন্দ্রনাথ ঠাকুর তিনি সেইটা ভুলে গিয়ে তাকে কষ্ট দেওয়া হয়েছে, সেটা কিন্তু এই উপন্যাসটা খুব চমৎকারভাবে দেখায়। আবার শেষকালটা যেখানে উপন্যাসটি শেষ হচ্ছে, সেখানে পরপর কতগুলো গান আছে, শুধু গানের উল্লেখগুলো আছে, শুধু গানগুলো আছে, ওটা যেন চলতে থাকে। ওই গান যদি জাগে তাই অরফিউস, সে আসে এবং চলে যায়। এ যেমন সেই তার চলে যাওয়াটা ওই গানগুলোর মধ্যে দিয়ে তিনি চলে গেলেন। এই যে প্রেমটা বা একে যে সম্পর্কের যে নামই দাও, সেই গানগুলোর মধ্যে দিয়ে তার যাত্রাটা শুরু হলো। কিন্তু কতটা কষ্টও একদিকে থাকলো, এটাও একটা মনে করার মতো কথা। হ্যাঁ, এই পাঠিকার একটা মুক্তির জায়গা তো আমরা দেখতেই পাচ্ছি। সেটা তার নিজের মুক্তি। সেই কবিকে ওই রকম করে রচনা করে নিয়েছে, সেই জন্য সে দাবি করছে তুমি আমার, তোমার শ্রেষ্ঠত্বটা সেটাও আমার। এখন এটা যার কাছে দাবি করছে, কবি তার মধ্যে কি প্রতিক্রিয়া তৈরি করছে। তোমার ওই ঘাসফুলের কবিতায় একটা জায়গায় পাচ্ছি, বহুকাল পরে সোমেশ্বর নিজের মধ্যে একটি পরিবর্তন অনুভব করছেন, বলার মতো পরিবর্তন। একটা সম্পর্ক অনুভব করছেন, বলার মতো সম্পর্ক। কিন্তু সম্পর্কের কথা বলার মতো সম্পর্ক সোমেশ্বরের একটিও নেই।
আমি এই সূত্রটা ধরে তোমাকে জিজ্ঞাসা করছি যে কবির দিক থেকে কি ধরনের প্রতিক্রিয়া হয়? সৌমিত্রদা, বয়স বাড়বার সঙ্গে সঙ্গে তো মানুষ একলা হয়ে যায়। তার যেমন অনেক সম্পর্ক হয়, অনেক মানুষের সঙ্গে চেনা হয়, ঠিক তেমনি তার আপন মনটা বড্ড একলা হয়ে যায়। সেটা এতদিন ধরে আপনি নিজে একটা কতগুলো শিল্পের সঙ্গে জড়িয়ে আছেন, আপনি বুঝতে পারেন। ওই লেখাটার মধ্যে, ওই ঘাসফুলের কবির মধ্যে একটা জায়গা আছে যে মেয়েটি দেখা দিয়েছিল যেভাবে আকাশে উল্কা দেখা দেয়। তো উল্কা হলে কি হয়? জীবন ছিন্ন ভিন্ন হয়ে যায়। উল্কার পথ যদি হয় তাহলে কি হয়? তো সেই দিক থেকে যখন সেই যায় এসে ভেতরে ঢুকে পড়ে, তখন তো খুব বড় রকমের একটা নাড়াচাড়া পড়ে, ব্যক্তিগত জীবনে নানা অশান্তি আসে, কিন্তু ভালোবাসাকে স্বীকার করার মতন গৌরব কিন্তু সারা জীবন ধরে খুব কমই হয়। আর এলে পারে তখন সেটা স্বীকার করতে হয়, না বললে হয় না, তখন সেখান থেকে সরে যাওয়া যায় না। আমি এরকম একটা উত্তর দিতে পারতাম যে কবির দিক থেকে কি হয় সেটা তো এই কবির লেখাটাই বলে দিচ্ছে, এরকম একটা কথা বলে আমি এটা একটা উত্তর হয়। কিন্তু আসল উত্তরটা হলো যে লেখা তো হয়, যে জিনিসটা ঢুকে পড়ে ভেতরে, তারপর সেটা সেই আগুনের গোলাটায় ছিন্ন ভিন্ন হতে হয়। কিন্তু তখন ছিন্ন ভিন্ন হওয়াটাই হলো গৌরবের, সেটাকে স্বীকার করতে হয়। আমি এরকমভাবে বুঝি। হ্যাঁ, সত্যি, যখন সেই আগুনের হলকার মতন প্রেম এসে সব কিছু জ্বালিয়ে দেয়, তখন তাকে স্বীকার করার মধ্যে একটা বিরাট গৌরব আছে, যতই ছিন্ন ভিন্ন হই না কেন। তোমার আরেকটা লেখার মধ্যে আমার আর এক কবির কথা পাচ্ছি, মল্লার যেখানে নামে, সেখানে কবি উন্মাদের মতো চিৎকার করে বলছেন, আর একটা কথা বলে তোমার জীব ছিঁড়ে নেব আমি। যখন আমার 25 বছর বয়স ছিল তখন কোথায় ছিলে, কোথায় ছিলে তুমি? আচ্ছা, আমরা কি এটা একটু শুনে নেবো এই অংশটা? আচ্ছা, বলুন। মেয়েটি অপলক চেয়ে আছে সোজা। কবির মেয়েটির কোনো ভাষাই বুঝতে পারে না। আজ কিন্তু আপনি লুকো তৃণ থেকে কবিতা পড়বেন। ও বইটা আনিনি, আমি এনেছি। এই প্রথম লেখাটা পড়বেনই পড়বেন। মেয়েটি ব্যাগ থেকে বই বার করে পাতা খোলা মাত্র বই থেকে 2-3টে বাসের টিকিট আর একটা ভাঁজ করা কাগজ ঝরে পড়ে। মেয়েটি ঝাঁপিয়ে উড়ে যাওয়া বাসের টিকিট কুড়োতে থাকে। কবি বাধা দেন, আহ, ধুলোর মধ্যে থেকে ওই টিকিট কুড়োচ্ছে কেন? নোংরা ওখানে, টিকিট তো কাজে লাগবে না। এই নাও, এই কাগজটা রাখো, পড়ে গেছিল। মেয়েটি টিকিটগুলো ব্যাগে রেখে বলল, এগুলো মামুলি বাসের টিকিট নয়, 3টে আছে। যে 3 দিন আপনার সঙ্গে বাসে দেখা হয়েছে আপনি কেটে দিয়েছিলেন। তুমি কি উন্মাদ? এগুলো কেউ রাখে? হ্যাঁ, রাখে। আর যে ভাঁজ করা কাগজটা আমার হাতে দিলেন, এটা কি জানেন? কি? একটা চিঠি, এই বই পড়ে লেখা। এই বই? হ্যাঁ, কোনো লেখা পড়লে লেখকের সঙ্গে মনে মনে কথা বলতে হয় তো। সারাদিন ধরে কথা চলে মনে মনে, তর্ক, আপত্তি, পছন্দ চলে তো, তারই কিছু লিখে রাখা। পোস্ট করতাম না। কি আশ্চর্য দেখুন, ঠিক কিভাবে এই চিঠিটা আপনার হাতে পড়ে গেল, আপনার হাত ছুঁয়ে ফিরে এলো। দেখতে চাইবেন না কিন্তু। কবি শুধু কোনো ক্রমে বলতে পারলেন, তুমি কি লেখো? কবিতা লেখো কি তুমি? মেয়েটি হাসল, বলল, না না, লিখি না, লিখতে পারি না আমি। কবিতা পড়ি, কবিতা শুনি। মানুষ যেমন গান শোনে তেমনি কবিতার মধ্যে দিয়ে নিজেকে যেভাবে বুঝতে পারি, পৃথিবীকে যেভাবে বুঝতে পারি, আর কিছুতেই তেমন পারি না। সব কবিতাই তেমন হয় না ঠিকই, কিছু কিছু হয়। আপনার এই প্রথম কবিতাটা তেমন। পড়বেন তো? বলুন, আজ পড়বেন তো? পাতাটা খুলে বইটা এগিয়ে ধরল মেয়েটি। কবি দেখলেন মেয়েটির কপালে উড়ে পড়েছে একটা চুলের গুচ্ছি। কবি দেখলেন তার বইয়ের মলাটে কাঁপছে মেয়েটির ফর্সা করে আঙুল। এবং কবি দেখলেন মল্লার নামছে। বাইরে রোদ্দুর, ছুটে চলা ট্রেন, তার যাত্রীদল সব মুছে গেছে। চারিদিকে শুধু রাত্রির আকাশ, প্রবল বৃষ্টিতে নিরন্ধ্র। মল্লার নামছে,
অরুণ ভাদুড়িকে বারণ করছেন কবি। অরুণ ভাদুড়ি শুনছেন না। পাহাড়ের অতল খাদ থেকে উঠে আসছে পৃথিবীর হৃৎপিণ্ডের শব্দ, ধমধম ধ্বনি। চূড়ার কাছে চমকাচ্ছে ক্ষণপ্রভা, ভূগর্ভ থেকে মহাকাশ পর্যন্ত যুক্ত করে দিচ্ছে একটি চলন্ত শিরদাঁড়া। মল্লার, মল্লার। আর মেয়েটি দেখল, কবির চেয়ে 20 বছরের ছোট মেয়েটি দেখল। পড়বেন তো বলুন? আর একবার বলা মাত্র মেয়েটি দেখল কবি উঠে দাঁড়িয়েছেন। কবির চোখে লেগেছে রক্তের ছিটে, কবির হাত পা থরথর করে কাঁপছে। কবি উন্মাদের মতো চিৎকার করে বলছেন, আর একটা কথা বললে তোমার জিভ ছিঁড়ে নেব আমি। যখন আমার 25 বছর বয়স ছিল তখন কোথায় ছিলে? কোথায় ছিলে তুমি? এই লেখার সময় তোমার কি মন কাজ করেছিল সেটা একটু বলো। অরুণ ভাদুড়ির একটা রেকর্ড আছে, তাতে মিয়াকি মল্লারের বন্দিশ ধরা আছে। তো সেইটা আমি বারবার শুনতাম। আর বাড়ি বদলানোর সময় সেই ক্যাসেটটা হারিয়ে ফেলি, কিন্তু ওটা আমি বারবার শুনতাম। তো এই যে অংশটা এখানে লেখা হয়েছে, সেই অংশটাতে ঠিক যা যা গল্পটার মধ্যে আছে সেটা তো আর বাস্তবে ঘটেনি। একেবারে শেষ অংশটায় যা আছে, যে সেই যে ক্রোধের প্রকাশ বা কিছু, সেগুলো ঘটেনি। কিন্তু এটা খুবই ঠিক যে বয়সটা আসলে কোনো ঘটনা নয়। অনেক দূরের বয়সের কেউ বা অনেক কম বয়সের কেউ অনেক সময় কোনো বেশি বয়সের মানুষের মনকে খুব ভালো বুঝতে পারে, এবং এমনভাবেই হয়তো বুঝতে পারে যে যেটা হয়তো তার সমবয়সীরা বা তার যে কাছের মানুষরা তারা বুঝতে পারছে না। হঠাৎ সেই কোথা থেকে এসে বুঝে নিল। তখন একটা হতাশাও হয়। হতাশা হয় এই জন্যে যে আনন্দটা জাগে, কিন্তু একটা হতাশাও জাগে যে সবটা প্রকাশ করতে পারছি না, নিজেকে গোপন করতে হচ্ছে। ওই গোপন করার বেদনাটাই এর মধ্যে আছে এই ভাষায়। হ্যাঁ, সত্যি জয়, বয়সটা কোনো ঘটনা নয়। যে কোনো বয়স, যে কোনো অসম বয়স এরকমভাবে একটা জায়গায় এসে একটি বিন্দুতে এরকমভাবে মিলতে পারে, তারপরে বিচ্ছেদও থাকতে পারে, তার মিলনও থাকতে পারে। এই যে আখ্যানে আমরা আজকের অনুষ্ঠানে এরপরেই প্রবেশ করব, অর্থাৎ রানু ও ভানু, সেখানেও তো সেই দুই অসম বয়সীর একটা কোনো যেন রাস্তার মোড়ে এসে দাঁড়ানো, আবার সে রাস্তার দুদিকে চলে যাচ্ছে, এইরকমভাবেই আমরা দেখব। তোমার একটি কবিতাতে আমার ঠিক সেই রকমই একটা অনুভব হয়। সেই কবিতাটা একটু পড়বো? হ্যাঁ, পড়ুন। ঢালবে গড়াতে গড়াতে যে মানুষ পতনের মুখে এসে এখনো পতনশীল, যার বাক, যার স্বর, যার ভাষা লুণ্ঠিত হয়েছে, অথচ যে বোবা হতে পারেনি এখনো, শেষ চূর্ণ তার মুখোমুখি, তারও কাছে কিরকম ভাবে এসে পড়ে পরিণতি হারা প্রেম, অসমবয়সী, আর এসে ফিরে যায়, তাও ফিরে ফিরে আসে। এই কাহিনী তারই এক পরিচ্ছেদ মাত্র। প্রেম এক অশেষ অধ্যায়। প্রেমের সমাপ্তি ঘটে অবিশ্বাসে, অপবাদে, অতিপ্রাপ্তি দোষে। বিচ্ছেদ সমাপ্তি নয়, শেষে বলি বিনীত সাহসে, এই যে আশ্চর্য প্রেম, এপারে সূর্যাস্ত যদি এর, ওপারেও সূর্যোদয় এরই। বিচ্ছেদ এখানে রইল, মিলন আরম্ভ হতে, হে দর্শক তুমি জানো সামান্যই দেরি। জয় গোস্বামীর কবি কাহিনীর পরে আমরা ফিরে এলাম রানু ও ভানু এই অনুষ্ঠানে। প্রতি বছরই 30শে চৈত্র অমৃতসর শহরে খুব বড় আকারের বৈশাখী উৎসব হয়। কাছাকাছি গ্রাম থেকে হাজার হাজার মানুষ আসে। এই বছরেও সেরকম গ্রামবাসীরা এসেছে উৎসবে যোগ দিতে। তারা নিষেধাজ্ঞার কথা জানেই না।
প্রায় 1010 মানুষ সমবেত হয়েছে জালিয়ানওয়ালা বাগ নামে একটি পার্কে। সেটি চতুর্দিকে দেয়াল দিয়ে ঘেরা, একটি মাত্র প্রবেশের রাস্তা। জেনারেল ডায়ার তার সেনাবাহিনী নিয়ে এসে সেই প্রবেশপথ আটকে দিল। সাধারণ মানুষকে ছত্রভঙ্গ হতে বলা হলো না, কোনো সাবধানবাণী উচ্চারণ করা হলো না। জেনারেল ডায়ার বীর দর্পে হুকুম দিল গুলি চালাতে। অস্ত্রহীন শান্ত নিরীহ মানুষের দল, তাদের মধ্যে নারী শিশু বৃদ্ধ আছে, গুলি খেয়ে মরতে লাগলো পোকামাকড়ের মতন। শত শত নিহত ও আহতের আর্তনাদও ছাপিয়ে গেল গুলির শব্দ। রাস্তাটা সরু বলে মেশিন গান আনা যায়নি, বন্দুকের টোটা একসময় ফুরিয়ে গেল বলি সকলকেই শেষ করা গেল না। রবীন্দ্রনাথ হিংসাত্মক প্রতিরোধ পন্থা সমর্থন করেন না। গান্ধীজি যখন আইন অমান্য ও সত্যাগ্রহের সমর্থনে রবীন্দ্রনাথকে একটি বিবৃতি দেওয়ার অনুরোধ জানিয়েছিলেন, তখন রবীন্দ্রনাথ তাকে সাবধান করে লিখেছিলেন, এই ধরনের আন্দোলন হঠাৎ লাগাম ছাড়া হয়ে আয়ত্তের বাইরে চলে যেতে পারে, তাতে ক্ষতি হবে বেশি। তা বলে এত বড় অত্যাচার, এরকম একটা কুৎসিত ঘটনার প্রতিবাদ হবে না? ইংরেজের এই বর্বরতার খবর বিশ্ববাসী জানবে না? গান্ধীজি নীরব কেন? কংগ্রেসের কোনো নেতাই বলছেন না কিছু। রবীন্দ্রনাথ ক্ষুব্ধ, উত্তেজিত। কিছু একটা অবশ্যই করা দরকার। জোড়াসাঁকোর বিশাল বাড়িটি উষালগ্নে অস্পষ্ট হয়ে আছে। খাটিয়া পেতে দারোয়ানরা ঘুমোচ্ছে সামনের প্রাঙ্গণে। প্রশান্তচন্দ্র দেখল দোতলায় একটি ঘরে শুধু আলো জ্বলছে। দারোয়ানদের জাগিয়ে সিঁড়ি দিয়ে উঠে এলো। আলো জ্বলা ঘরটির দরজা খোলা, সেদিকে পেছন ফিরে টেবিলে বসে লিখছেন কবি। প্রশান্তচন্দ্র দাঁড়িয়ে রইল নিঃশব্দে। একটু পরে মুখ ফিরিয়ে প্রশান্তচন্দ্রকে দেখে কবি অন্যমনস্কভাবে বললেন, এসেছো, বসো। আবার লিখতে লাগলেন। লেখার সময় অন্য কারুর উপস্থিতি তিনি পছন্দ করেন না। প্রশান্তচন্দ্রের এখন কি করা উচিত বুঝতে পারছে না। অন্য ঘরে গিয়ে অপেক্ষা করাই হয়তো উচিত, কিন্তু কবি যে বসতে বললেন। খানিক পরেই কবি বলে উঠলেন, থাক, এই যথেষ্ট হয়েছে, নাও প্রশান্ত পড়ে দেখো। প্রশান্তচন্দ্র কাগজগুলি হাতে নিয়ে দেখল সেটা একটা ইংরেজিতে লেখা চিঠি, ভারতের বড়লাটকে সম্বোধন করে লেখা। ক্লান্তভাবে চেয়ারে মাথা হেলান দিলেন কবি। দু চোখের কোণে কালি, কিন্তু ওষ্ঠে তৃপ্তির রেখা। তিনি বললেন, সারা রাত বিছানায় যায়নি, সারা গা জ্বলছিল। পাঞ্জাবের ঘটনার কেউ কোনো প্রতিবাদ করবে না, এ আমি সহ্য করতে পারছিলাম না। গান্ধী আমার প্রস্তাবে রাজি হলেন না। চিত্তকে গিয়ে বললাম কিছু একটা করো, সেও দেখি গা বাঁচিয়ে থাকতে চায়। আমাকেই যদি সব দায়িত্ব নিতে হয়, তাহলে আর সভা ডেকে লোক জড়ো করবার দরকার কি? নিজের কথা লিখেই জানাবো। ইংরেজ সরকার আমাকে খাতির করে নাইটহুড দিয়েছিল। যে সরকার আমার দেশের মানুষের উপর এমন নৃশংস অত্যাচার করে, সেই সরকারের দেওয়া খেতাবে আমার দরকার নেই। জালিয়ানওয়ালা বাগের প্রতিবাদে আমি নাইটহুড ফিরিয়ে দিচ্ছি। কবি উঠে গেলেন 3 তলায়। এখন বিশ্রামের প্রয়োজন। এখন বিছানায় শুলেও বিগত রাত্রির ঘুম না হওয়া পূরণ করা যাবে না। দিনের বেলা তিনি কিছুতেই ঘুমোতে পারেন না। প্রকৃত বিশ্রাম হতে পারে বিশ্রামালাপে। এখন ওই সব গুরুতর চিন্তা মন থেকে একেবারে সরিয়ে ফেলে যদি কৌতুক হাস্য পরিহাস করা যেত, যদি কেউ তার উত্তপ্ত মস্তিষ্কে হাত বুলিয়ে দিত, সেরকম কেউ কাছে নেই। চোখের সামনে ভেসে উঠল লাবণ্যময়ী এক কিশোরীর মুখ। রানুর বাবা শান্তিনিকেতনে আসেননি, সপরিবারে বেড়াতে গেছেন আলমোড়া পাহাড়ে। এই সময় রানুর সঙ্গে কথা বলতে পারলে তার মন পরিশুদ্ধ হতে পারত। বেশ কয়েকদিন চিঠি লেখা হয়নি রানুকে। চিঠি লেখাও তো একরকম কথা বলা। রানুর 2টো চিঠি জমে গেছে, তার পাহাড় ভ্রমণের বিবরণে ভরা। কবি স্নান প্রাতরাশের কথা ভুলে চিঠি লিখতে বসলেন। তোমার চিঠিতে যেরকম ঠান্ডা এবং মেঘলা দিনের বর্ণনা করেছ, তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে তুমি তোমার ভানুদাদার এলাকার অনেক তফাতে চলে গেছো। বেশি না হোক অন্তত 2-3 ডিগ্রির মতো ঠান্ডা যদি ডাকযোগে এখানে পাঠাতে পারো, তাহলে তোমাদেরও আরাম, আমাদেরও আরাম। এখানে গরমের ঝাঁঝে আকাশ ঝাপসা হয়ে আছে, কেমন যেন ঘোলা নীল, ঠিক যেন মূর্ছিত মানুষের ঘোলা চোখটার মতো। যাই হোক, আকাশের এই প্রতাপ আমি একরকম করে সইতে পারি, কিন্তু মর্তের প্রতাপ আর সহ্য হয় না। তোমরা তো পাঞ্জাবে আছো,
পঞ্জাবের দুঃখের খবর বোধহয় পাও। এই দুঃখের তাপ আমার বুকের পাঁজরা পুড়িয়ে দিলে। ভারতবর্ষে অনেক পাপ জমেছিল, তাই অনেক মার খেতে হচ্ছে। মানুষের অপমান ভারতবর্ষে অভ্রভেদী হয়ে উঠেছে। তাই কত শত বৎসর ধরে মানুষের কাছ থেকে ভারতবর্ষ এত অপমান সয়েছে, কিন্তু আজও শিক্ষা শেষ হয়নি। আমাদের অনেক ভালো হতে হবে। আমাদের প্রেম পৃথিবীর সবাইকে ছাড়িয়ে যাবে, তবে আমাদের প্রায়শ্চিত্ত হবে। চিঠিখানা লেফাফায় ভরে ঠিকানা লিখে তক্ষুনি ভৃত্যকে ডেকে ডাক বাক্সে ফেলতে পাঠিয়ে দিলেন। কিন্তু তৃপ্তি হলো না। এই চিঠি যেন রবীন্দ্রনাথ ঠাকুরের, রানুর ভানু দাদার নয়। শেষের দিকে বক্তৃতার ভাব এসে গেছে, রানুর সঙ্গে কথা বলা তো হয়নি। আবার একটা চিঠি লিখতে বসলেন। মাঝে তোমার একটা চিঠির জবাব দিতে পারিনি। কলকাতায় এসেছি। কেন এসেছি হয়তো খবরের কাগজ থেকে ইতিমধ্যে কতকটা জানতে পারবে। তবু একটু খোলসা করে বলি, তোমার লেফাফায় তুমি যখন আমার ঠিকানা লেখো, তখন বরাবরই আমার স্যার পদবি বাদ দিয়ে লেখো। আমি ভাবলুম ওই পদবিটা তোমার পছন্দ নয়, তাই কলকাতায় এসে বড়লাটকে চিঠি লিখেছি যে আমার ওই ছাড় পদবিটা ফিরিয়ে নিতে। কিন্তু চিঠিতে আসল কারণটা লিখিনি, বানিয়ে বানিয়ে অন্য কথা লিখেছি। আমি বলেছি বুকের মধ্যে অনেক ব্যথা জমে উঠেছিল, তারই ভার আমার পক্ষে অসহ্য হয়ে উঠেছে। সেই ভারের ওপরে আমার এই উপাধির ভার আর বহন করতে পারছি না, তাই ওটা মাথার উপর থেকে নামিয়ে দেওয়ার চেষ্টা করছি। যাক, এসব কথা আর বলতে ইচ্ছে করে না, অথচ অন্য কথাও ভাবতে পারিনি। এত লোক এত অন্যায় দুঃখ পাচ্ছে যে দূরে বসে বসে আরামে থাকতে লজ্জা হয়। তাদের দুঃখের অংশ যদি আমি নিতে পারি, তাহলেও দুঃখ অনেকটা লাঘব হয়। ওই দেখো, আবার ফের ঘুরে ফিরে সেই একই কথা। চিঠি শেষ করে কিছুক্ষণ চুপ করে বসে রইলেন। রেলগাড়ি চেপে এই চিঠি যাবে আলমোড়ায়। এক গাড়িতে তো হবে না, বদল করতে হবে। পৌঁছতে কদিন লাগবে কে জানে। তারপর ডাকপিয়ন যখন বিলি করতে ওদের দরজায় যাবে, তখন চিঠিখানা পড়ে রানুর মুখের অবস্থা কি রকম হবে। বিশ্ব জানবে কেন তিনি নাইটহুড পরিত্যাগ করেছেন, আর রানু জানবে শুধু তার জন্যই তার ভানুদাদা স্যার পদবিটা ছাড় করে দিয়েছেন। সেই কিশোরীর আনন্দটুকু তার নিজের গায়ে মেখে নিতে ইচ্ছে হলো। আর ক্লান্তি বোধ নেই। রানু বারবার অনুযোগ করে তিনি কেন আর গল্প লিখছেন না। এবারে রানু এলে আর তাকে বিমুখ করা যাবে না। একটা কিছু লিখতেই হবে রানুর জন্য। তিনি আবার লিখতে বসে গেলেন। শান্তিনিকেতনে যাওয়া একেবারে ঠিকঠাক, তবু বাতিল হয়ে গেল শেষ মুহূর্তে। ফণীভূষণ বেনারস হিন্দু ইউনিভার্সিটির দর্শন ও সংস্কৃতের অধ্যাপক নিযুক্ত হয়েছেন। থাকতে হবে সেই ক্যাম্পাসে। বাড়ি বদলের ঝক্কি ঝামেলা কি কম। রানুর খুবই মন খারাপ, আবার নতুন বাড়িতে যাওয়ার কিছুটা উত্তেজনাও আছে। নতুন করে জিনিসপত্র গুছানো, বাড়ি সাজানো। ব্রহ্মকুণ্ডের গলির তুলনায় এখানে অনেকটা খোলামেলা আকাশ, গাছপালাও প্রচুর। কিছুটা যেন শান্তিনিকেতনের কথা মনে পড়ে যায়। হঠাৎ একদিন অ্যান্ড্রুজ সাহেব এই নতুন বাড়িতে এসে উপস্থিত। এই সাহেবটিকে রানুর বেশ মজার লাগে। কথা বলার সময় মুন্ডুটা এদিক ওদিক নাড়েন আর দাড়িতে হাত বুলোন। বাংলা উচ্চারণ একেবারে পারেন না, তবু মাঝে মাঝে বাংলা বলা চাই। গুরুদেবকে বলেন গুরুদেব। অ্যান্ড্রুজ যে প্রস্তাব দিলেন তা শুনে রানু আনন্দে নেচে উঠল। এই গ্রীষ্মে এদের সবারই শান্তিনিকেতন যাওয়ার কথা ছিল, তাই গুরুদেব ঠিক করে রেখেছিলেন যে রানুকে দিয়ে তাঁর একটি নাটকে অভিনয় করাবেন। অধিকারী মশাই নতুন চাকরিতে যোগ দিয়েছেন, যেতে পারছেন না। গুরুদেব তা জেনেছেন ও বুঝেছেন যে এখনই আপনাদের পক্ষে যাওয়া অসুবিধাজনক। তবে অধিকারী মশাই যদি রাজি থাকেন, তাহলে শুধু রানুকে অ্যান্ড্রুজ শান্তিনিকেতন নিয়ে যেতে পারেন, আবার কেউ ফিরিয়ে দিয়ে যাবে। অ্যান্ড্রুজ শুধু এই জন্যই কাশিতে আসেননি, লখনৌতে তার অন্য কাজ ছিল। গুরুদেব বলে দিয়েছিলেন ফেরার পথে কাশিতে নেমে এই কথাটা জানাতে। এরপর আর কথা নেই, ফণীভূষণকে সম্মতি জানাতেই হলো। উত্তরপ্রদেশ ছাড়িয়ে বিহার, তারপর বাংলায় প্রবেশ করলো ট্রেন। এত পুকুর, নদী, খাল, বিল দেখলেই বাংলাদেশ চেনা যায়। স্টেশনের নামও বাংলায় লেখা। মুমফালি এখন বাদাম হয়ে গেছে, সীতাফল হয়ে গেছে আতা। হাওড়া স্টেশনে নেমে অ্যান্ড্রুজ বললেন, গুরুদেব এখন শান্তিনিকেতনে রহিয়াছেন, কিন্তু আমার কিছু কার্য আছে, তাই 2 দিন কলিকাতায় থাকিয়া
তারপর সেখানে যাইব। রানু বলল, কবি শান্তিনিকেতনে? তাহলে আমার একদিনও কলকাতায় থাকার ইচ্ছে নেই। অ্যান্ড্রুজ বললেন, বলিলাম যে আমার কিছু প্রয়োজন সারিতে হইবে। রানু বলল, আপনার প্রয়োজন আপনি সারুন গে, আমাকে রেলগাড়িতে চাপিয়ে দিন, আমি একাই যেতে পারব। তা তো আর হয় না। অগত্যা অ্যান্ড্রুজকেও কাজ ফেলে চেপে বসতে হলো পরের ট্রেনে। বোলপুর থেকে ঘোড়ার গাড়িতে শান্তিনিকেতন। সন্ধে হয়ে এসছে। পশ্চিম আকাশে শেষ সূর্যের রক্তিম ছটা। সঙ্গীত ভবনে ছাত্ররা গান ধরেছে সমস্বরে। ঝাঁকে ঝাঁকে পাখিরা ফিরে আসছে নিজেদের কুলায়। গাড়িটা প্রার্থনা ভবনের সামনে থামতেই রানু লাফিয়ে নেমে পড়ল। তারপর ছুট লাগালো মাঠের মধ্যে দিয়ে। একদিকে একটা বেশ বড় বাড়ি তৈরি হচ্ছে, এখন অর্ধ সমাপ্ত অবস্থা। প্রথমেই একটা ব্যাপার নতুন লাগলো, বৈদ্যুতিক বাতি জ্বলছে। আগে সন্ধ্যের সময় ঘরে ঘরে লণ্ঠন জ্বলতে দেখে গেছে রানু। সাধুচরণের কাছে জেনে নিল কোথায় আছেন কবি। তিনি ঘন ঘন বাসস্থান বদল করেন। একটি একতলা বাড়ির ভেজানো দরজা ঠেলে ভেতরে ঢুকে রানু দেখল একটা জানলার সামনে দাঁড়িয়ে আছেন কবি। গান গাইছেন নিচু গলায়, সম্ভবত সুর দিচ্ছেন নতুন গানে। রানু নিঃশব্দে এগিয়ে পেছন থেকে তাকে জড়িয়ে ধরে জিজ্ঞাসা করল, কে বলুন তো? গান থামিয়ে কবি বললেন, দাঁড়াও দাঁড়াও, ভেবে বলছি। রানুর হাত দুটি ধরে বললেন, এমন শুভ্র কমলকলিকার মতো দুটি মুঠি কার হতে পারে? নিভৃত ঝর্ণার মতো কণ্ঠস্বর যেন চেনা চেনা মনে হচ্ছে। পারিজাত ফুলের সুগন্ধ পাচ্ছি, ঘরের বাতাসও বদলে গেছে। এ যেন বারাণসীর জাহ্নবীর বাতাস। ঘুরে দাঁড়িয়ে সবিস্ময়ে তিনি বললেন, এ কি, এর মধ্যে এত বড় হয়ে গেছো? ফুল কাটা ঘটি হাতা ব্লাউজ পরেছে রানু, চম্পক বর্ণের শাড়ি। এর মধ্যে যথেষ্ট দীঘল হয়েছে তার বড়তনু। মাথার চুল পিঠ ছাড়িয়ে গেছে। দীর্ঘ ট্রেন যাত্রার ক্লান্তির সামান্যতম চিহ্নও নেই মুখে, প্রসাধনও নেই কিছু, যেন সদ্য বৃষ্টি ধোয়া প্রকৃতি। রানু বলল, বাহ, বড় হব না? কবি অস্ফুট স্বরে বললেন, ওহে সুন্দর মরি মরি, তোমায় কি দিয়ে বরণ করি। রানু বলল, ও গানটা আমি শুনেছি, এখন কি গান গাইছিলেন সেটা করুন। কবি সুর ছাড়াই বলতে লাগলেন, আমার জীর্ণ পাতা যাবার বেলায় বারে বারে ডাক দিয়ে যায় নতুন পাতার দ্বারে দ্বারে। রানু চোখ পাকিয়ে বলল, ভানু দাদা, আপনি আজও চুল আঁচড়াননি? কবি বললেন, আমার চিরুনি রানীটি যে কোথায় পলাতকা হয়ে যায় সে বুঝি শুধু তোমার হাতে ধরা দেবে বলে লুকিয়ে বসে থাকে। চিরুনি ঠিক খুঁজে বার করলো রানু। রানু যে গাল টিপে ধরে চুল আঁচড়ে দেয়, এই ভঙ্গিটা খুব উপভোগ করেন কবি। তিনি মৃদু সুর করে বললেন, বধুয়া হিয়া পর আও রে, মিঠি মিঠি হাসই, মৃদু মৃদু ভাসই, আমার মুখ পর চাও রে। রানু একটু চমকে উঠে বলল, এ আবার কি, হিন্দি নাকি? এ আবার কি চাই হিন্দি? এর চেয়ে আমি হিন্দি অনেক ভালো জানি। কবি বললেন, হিন্দি আমিও খারাপ জানি না। একসময় মেজদাদা আর মেজ বৌঠানের সঙ্গে উত্তর ভারতের মতো জায়গায় গিয়ে থেকেছি, কিন্তু এটা হিন্দি নয়, এটা বাংলাও নয়, এটা নতুন ভাষা, ভানু সিংহের ভাষা। এখন থেকে আমি মাঝে মাঝে তোমার সঙ্গে এই ভাষায় কথা বলবো। রানু বলল, আরেকটু বলুন, আরেকটু। কবি বললেন, সজনী সজনী রাধিকালো, দেখো অবহু চাহিয়া, মৃদুল গমন শ্যাম আওয়ে, মৃদুল গান গাহিয়া। পরদিন বিসর্জন নাটকের রিহার্সালের সময় রানু দেখল কবির বয়সের ব্যাপারটা বাইরের দিক থেকেও কত সত্য। আগে ঠিক ছিল বিসর্জন নাটকে কবি সাজবেন রঘুপতি, হঠাৎ নিজেই তা বদলে দিলেন। রানু হবে অপর্ণা আর তিনি জয়সিংহ। যুবক জয়সিংহের ভূমিকায় তার কি সাবলীল পদক্ষেপ, অভিমানের কি দৃপ্ত ভঙ্গি। কে বলবে তার বয়স 27-এর বেশি? তবে বিসর্জনের মঞ্চস্থ হওয়ার তারিখটি পিছিয়ে গেল অনেক, কারণ কবিকে এর মধ্যে গুজরাট যেতে হবে কয়েকটি বক্তৃতা দিতে। নাটকের রিহার্সাল ও গান রচনা বন্ধ করে কবি বক্তৃতা লিখতে বসলেন। রানুর তা পছন্দ নয়। কেন কবিকে এত বক্তৃতা দিতে হয়? রানু মাথা ঝাঁকিয়ে বলল, আপনাকে বক্তৃতা দিতে হবে না, আমি আপনাকে টাকা দেব। কবি সকৌতুকে বললেন, তোমার বুঝি অনেক টাকা আছে? অধ্যাপক কন্যা সন্ধান পেয়েছ কোনো গুপ্তধনের?
কিংবা যক্ষ অধিপতি স্বয়ং কুবের তোমার ভক্ত হয়ে পাঠিয়ে দিয়েছেন মণিমাণিক্য? রানু কাঁধের ছোট্ট ঝোলা ব্যাগটি খুলতে খুলতে বলল, আমি পরীক্ষায় ফার্স্ট হয়ে 30 টাকা জলপানি পেয়েছি, এই সব টাকা আপনার। কবি বললেন, শুধু পরীক্ষায় কেন, তুমি অনেক বিষয় ফার্স্ট, কিন্তু জলপানি সব টাকা দিয়ে দেবে? রানু বলল, আমি টাকা নিয়ে কি করব, আপনাকে দেব বলেই তো এনেছি। কবি বেশ কয়েক মুহূর্ত অপলকভাবে তাকিয়ে রইলেন কিশোরীটির দিকে। তারপর আস্তে আস্তে বললেন, আমি অনেক রাজা মহারাজের কাছ থেকেও দান পেয়েছি, কিন্তু তোমার এই দানের তুলনা হয় না। দাতাদের মধ্যে তুমি সর্বকনিষ্ঠ শুধু নও, তোমার মতো আর কেউ সর্বস্ব দান করেনি। দাও, আমি মাথা পেতে নিচ্ছি। টাকাটা হাতে নিয়ে তিনি আবার বললেন, অনেক দিন ধরেই ভাবছি শান্তিনিকেতনে একটা ঘন্টা ঘর বানাতে হবে, তোমার টাকাতেই শুরু হবে সেই কাজ। দাঁড়াও, এখনই সুরেনকে ডেকে বলছি, এরপর যখন তুমি আসবে দেখতে পাবে ঘন্টা তৈরি হয়ে গেছে। যখনই সেই ঘন্টা বাজবে, আর কেউ না শুনুক, আমি ঠিক শুনতে পাবো তাতে ধ্বনিত হচ্ছে রানুর নাম। রানু, 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 রানু। কবির পাশটিতে ঘেঁষে বসে কখনো শিশুর মতন গলা জড়িয়ে ধরে সে লিপিকার লেখাগুলি শোনে, কখনো কখনো দুবার করে শুনতে চায়। শব্দগুলির ঝংকার এসে শিহরণ বোধ করে। এরই মধ্যে কোনো কাজের কথা নিয়ে উপস্থিত হন অ্যান্ড্রুজ। রানুকে দেখে তিনি স্পষ্ট বিরক্ত হন। তারপর দুজনের মধ্যে যেন নিঃশব্দ প্রতিযোগিতা চলে, কে বেশি আকৃষ্ট করতে পারবে কবির মনোযোগ। অধিকাংশ দিনেই অ্যান্ড্রুজকেই আগে প্রস্থান করতে হয়। একদিন বেশি বেশি রাত হয়ে গেল। কবি ও রানু কথায় কথায় গল্পে গল্পে এমন বিভোর হয়েছিলেন যে সময় টের পাননি। গোটা শান্তিনিকেতন এখন ঘুমন্ত, শুধু জেগে আছে সারমে অকুল। মাঝে মাঝে তাদের ডাক ছাড়া আর কোনো শব্দ নেই। মেঘমুক্ত আকাশ ভেসে যাচ্ছে জ্যোৎস্নায়, গাছগুলি সেই জ্যোৎস্নার আদর খাচ্ছে। কবি নিজে রানুকে পৌঁছে দিয়ে গেলেন। রানু কারুকে না জানিয়ে পা টিপে টিপে এসে শুয়ে পড়ল বোনদের পাশে। পাশের ঘরে ফণীভূষণ এখনো জেগে আছেন। রানুর ফিরে আসা টের পেয়ে তিনি টর্চ জেলে ঘড়ি দেখলেন, কিছু বললেন না। পরদিন প্রাতরাশের সময় রানু বলল, বাবা, আমার শান্তিনিকেতন থেকে চলে যেতে ইচ্ছে করে না, আমি এখানেই পড়তে পারি না? ফণীভূষণ সঙ্গে সঙ্গে বললেন, না। রানু কবির কাছে নতুন গল্পের জন্য আবদার করেছিল। কবিতাকে একটি নতুন লেখা শোনালেন। সেটা ঠিক গল্পও নয়, কবিতাও নয়। এখানে নামল সন্ধ্যা। সূর্যদেব, কোন দেশে কোন সমুদ্র পারে তোমার প্রভাত হলো। অন্ধকারে এখানে কেঁপে উঠছে রজনীগন্ধা, বাসর ঘরের দ্বারের কাছে অবগুণ্ঠিতা নববধূর মতো। কোনখানে ফুটল ভোরবেলাকার কনক চাঁপা। জাগলো কে? নিভিয়ে দিল সন্ধ্যায় জ্বালানো দ্বীপ, ফেলে দিল রাত্রে গাঁথা সেউতির মালা। এখানে একে একে দরজায় আগল পড়ল, সেখানে জানলা খুলে গেল। এখানে নৌকো ঘাটে বাঁধা, মাঝি ঘুমিয়ে, সেখানে পালে লেগেছে হাওয়া। সূর্যদেব, তোমার বামে এই সন্ধ্যা, তোমার দক্ষিণে ওই প্রভাত, এদের তুমি মিলিয়ে দাও। এর ছায়া ওর আলোটিকে একবার কোলে তুলে নিয়ে চুম্বন করুক। এর পূরবী ওর বিভাসকে আশীর্বাদ করে চলে যাক। শুনতে শুনতে আবিষ্ট হয়ে গিয়ে রানু জিজ্ঞেস করল, এটা কবে লিখেছেন? কবি বললেন, তোমাকে একদিন চিঠি লিখতে লিখতে এই লেখাটা মনে এসে গেল। কিংবা বলতে পারো, লেখাটাই যেন আমাকে দিয়ে লিখিয়ে নিল। রানু জিজ্ঞেস করল, এই লেখাটার নাম কি? কবি বললেন, এটার নাম সন্ধ্যা ও প্রভাত। এরকম আরও লিখছি, সব মিলিয়ে নাম দেব ভেবেছি লিপিকা। শান্তিনিকেতন বিশ্বভারতীর সব খরচ চালাবার দায়িত্ব কবির নিজের। এদিকে জমিদারির আয় খুবই কমে এসেছে। প্রমথ বিশেষ সুবিধে করতে পারছে না। টাকা চাই, আরও টাকা চাই। টাকার খনি এখন আমেরিকা। ইউরোপ এখন যুদ্ধবিধ্বস্ত, কিন্তু আমেরিকার গায়ে একটি আঁচড়ও লাগেনি। সে দেশে বক্তৃতা নিয়েও ব্যবসা হয়। কোনো কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠান যেসব ব্যক্তিদের নামে চাহিদা আছে তাদের দিয়ে বিভিন্ন শহরে বক্তৃতার ব্যবস্থা করে। টিকিটের লভ্যাংশের কিছুটা বক্তাকে দিয়ে সিংহভাগ নিজেরা নেয়। একবার চুক্তি হলে তার অন্যথা হবার উপায় নেই।
স্বামী বিবেকানন্দ যেমন একবার এরকম চুক্তিতে বাধ্য হয়ে বক্তৃতা দিতে দিতে ক্লান্ত হয়েও নিষ্কৃতি পাননি। নোবেল পুরস্কার পাওয়ার পর কবি রবীন্দ্রনাথ ঠাকুরও একবার বক্তৃতা দিয়ে অর্থ সংগ্রহ করে এনেছিলেন। কবি ঠিক করলেন যতই পরিশ্রম হোক আবার যাবেন আমেরিকায়। এর মধ্যে একবার যাত্রার উদ্যোগ নিয়েও স্থগিত রাখতে হয়েছিল, কিন্তু এবারে কবির এজেন্ট মেজর পন্ড আর উৎসাহ দেখাচ্ছে না। সে জানালো যে আমেরিকায় এখন ভারতীয় নামের বাজার মন্দা। যুদ্ধ ফেরত সৈন্যদের সম্বর্ধনা জানাতেই সাধারণ মানুষ বেশি উৎসাহী। ইউরোপীয় উদ্বাস্তুদের জন্য চাঁদা তোলা হচ্ছে চতুর্দিকে। ভারত সম্পর্কে কেউ মাথা ঘামাতে চায় না। কবির ইংরেজি বইগুলোর বিক্রিও কমে আসছে হু হু করে। তবু কবি ঠিক করলেন তিনি নিজের উদ্যোগেই যাবেন। প্রথমে থামলেন লন্ডনে। সেখানে তার বন্ধু ও অনুরাগীদের সংখ্যা ইংরেজদের মধ্যেও অনেক। সকলকেই খবর দেয়া হলো। তাদের মধ্যে অনেকেই সাক্ষাৎ করতে এলেন না। রোদেনস্টাইনের মতন যে কয়েকজনের সঙ্গে দেখা হলো তাঁদেরও কথাবার্তা কেমন যেন আলগা আলগা, শুষ্ক ভদ্রতার মধ্যে আন্তরিকতার অভাব প্রকট। ইংল্যান্ড ছেড়ে ফ্রান্সে এসে বরং কিছুটা সমাদর পেলেন কবি। দেখা হলো অনেক বিদগ্ধ পণ্ডিত ও মনীষীর সঙ্গে। ইউরোপে আরও কয়েকটি দেশ ঘুরে কবি পাড়ি দিলেন আমেরিকার পথে। কবি আগে ধারণাই করতে পারেননি যে ইংরেজদের মতন তার নাইটহুড প্রত্যাহার নিয়ে মার্কিনিরাও বিরাগ পোষণ করবে। যুদ্ধের শেষ দিকে মার্কিনিরা ইংরেজদের পাশে গিয়ে দাঁড়িয়েছিল, তাই ইংরেজ সরকারের নিন্দে তারাও বরদাস্ত করতে পারে না। তাছাড়া ব্রিটিশ গোয়েন্দারা এর মধ্যে তলে তলে এদেশে কবির বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে। আমেরিকায় অর্থ সংগ্রহের আশা নেই দেখে কবি যখন অবিলম্বে ফিরে যাবার কথা চিন্তা করছেন, তখন মেজর পন্ড এসে জানালো যে টেক্সাস রাজ্যে কবির গোটা 15 বক্তৃতা সভার আয়োজন করা যেতে পারে। তাতেই রাজি হয়ে গেলেন কবি। তাতে পরিশ্রম হলো প্রচুর, কিন্তু প্রায় 5 মাস ঘোরাঘুরি করলেন, তবু তাঁর প্রত্যাশা মোটেই পূর্ণ হলো না। আমেরিকায় 5টি মাস নষ্ট হয়েছে। ইউরোপের বিভিন্ন দেশে কাটালেন প্রায় 2.5 মাস। সুইডেনে নোবেল পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে তিনি যোগ দিতে পারেননি। 8 বছর পর সেখানে যেতে হলো আনুষ্ঠানিক বক্তৃতা দিতে। এবারেও খুব অভ্যর্থনা পেলেন জার্মানিতে। জার্মানিতে বেশ কিছু অর্থপ্রাপ্তি হয়েছিল কবির, কিন্তু অন্যায্য ভার্সাই চুক্তির ফলে জার্মান মুদ্রার দাম এমনই পড়ে গেল যে টাকাগুলো হয়ে গেল নিছক কাগজ। আর মন টিকছে না। কবিকে হাতছানি দিচ্ছে তাঁর স্বদেশ। বারংবার মনে পড়ছে শান্তিনিকেতনের কথা। সন্ধেবেলা কবি দাঁড়িয়ে থাকেন জাহাজের ডেকে, তাকিয়ে থাকেন বর্ণাঢ্য সূর্যাস্তের দিকে। এক দেশে যখন সূর্যাস্ত, আর এক দেশে তখন প্রভাত। যেমন জীবনের একদিকে বার্ধক্য, অন্যদিকে শৈশব। জাতীয়তা, আন্তর্জাতিকতা, খ্যাতি, সম্মান, অর্থ, এই সব কিছু ভুলে কবির ফিরে যেতে ইচ্ছে করে কৈশোর যৌবনে। কিছুক্ষণের জন্য তিনি হয়ে ওঠেন ভানু সিংহ। চোখের সামনে দুলতে থাকে এক প্রাণচঞ্চলা কিশোরীর মুখ। তিনি আপন মনে বলতে লাগলেন, যৌবন বেদনার রসে উচ্ছল আমার দিনগুলি, হে কালের অধীশ্বর, অন্য মনে গিয়েছ কি ভুলি, হে ভোলা সন্ন্যাসী। চঞ্চল চৈত্রের রাতে কিংসুক মঞ্জরি সাথে শূন্যের অকুলে তারা অযত্নে গেল কি সব ভাসি। আশ্বিনের বৃষ্টিহারা শীর্ণ শুভ্র মেঘের ভেলায় গেল বিস্মৃতির ঘাটে স্বেচ্ছাচারী হাওয়ার খেলায়, নির্মম হেলায়। বড় বড় ঢেউয়ের ধাক্কায় দুলে দুলে উঠছে জাহাজ। আকাশে যেন নতুন নতুন নক্ষত্র জমা হচ্ছে পুরাতনদের পাশে। আকাশও যেন দুলছে, জীবন যেন চলেছে লক্ষ্যহীন পথে। কবি ওপরের দিকে চেয়ে ধ্রুব তারাটিকে খুঁজতে লাগলেন। সমুদ্রে দিকভ্রষ্ট নাবিকদের এই নক্ষত্রই তো পথ দেখায়। কবির মনে পড়ল, জীবনে প্রথমবার সমুদ্র পাড়ি দিয়ে ইংল্যান্ড গমনের সময় তিনি একটি গান বেঁধেছিলেন। তখনও তার মন একজনের বিচ্ছেদ বেদনায় ভারাক্রান্ত হয়েছিল। বিলের যার আকর্ষণের চেয়েও সেই বিশেষ একজনের জন্য পিছু টান ছিল অনেক বেশি। অনেক দিন পর কবি সেই গানটি গুনগুন করতে লাগলেন। তোমারই করিয়াছি জীবনের ধ্রুবতারা, এ সমুদ্রে আর কভু হব নাকো পথহারা। যেথা আমি যাই নাকো
তুমি প্রকাশিত থাকো আকুল নয়ন জলে, ঢালো গো কিরণ ধারা। তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গোপনে, তিলেক অন্তর হলে না হেরি কুল কিনারা। কখনো বিপথে যদি ভ্রমিতে চাহে এ হৃদয়, অমনীয় মুখ হেরি সরম সে হয় হারা। কিশোরী রানুই যেন নতুন বৌঠানের স্মৃতি বেশি করে ফিরিয়ে আনছে, অথচ দুজনের কত অমিল। কবিরও সেই আমি আর এই আমি এক নেই। তখন ছিলেন সদ্য যৌবনে, আজ তিনি প্রৌঢ়ত্বের প্রান্ত সীমায়। বয়সের হিসেবে প্রৌঢ়ত্ব, শরীরে নয়। শরীর এখনো সেই পৃথিবীর রূপ রস গন্ধ উপভোগ করার জন্য উন্মুখ, আর তার মনের অবস্থান যে কোথায় তা কজন জানতে পারে। অন্য সকলে সব সময় তাকে একটা উঁচু বেদির ওপর বসিয়ে রাখতে চায়, শুধু এই একটি কিশোরী তাকে সেখান থেকে টেনে নামিয়ে খেলার সাথী হতে ডাকে। বড় মধুর সে খেলা, বয়স কমাবার খেলা। কতকাল দেখা হয়নি, কেমন আছে সে? এবারে বিসর্জনের মহড়া শুরু হয়েছে পুরোদমে। শান্তিনিকেতনে নয়, জোড়াসাঁকোয়। এর মধ্যে অনেকটা তৈরি হয়ে নিয়েছে রানু। পাঠ সব মুখস্থ, অভিব্যক্তির তালিম দেন কবি নিজে। শিক্ষক হিসেবে তিনি কড়া, বকুনি দিতেও ছাড়েন না। জয়সিংহ অপর্ণার একটি দৃশ্যের মহড়া যে কতবার হলো তার ইয়ত্তা নেই। কবি কেবলই একেলা, দক্ষিণ বাতাস যদি বন্ধ হয়ে যায়, ফুলের সৌরভ যদি নাহি আসে, 10 দিক জেগে ওঠে যদি 10টি সন্দেহ সম, তখন কোথায় সুখ, কোথা পথ, জানো কি এক এলাকারে বলে? রানু: জানি, বসে আছি ভরা মনে, দিতে চাই, নিতে কেহ নাই। কবি: সৃজনের আগে দেবতা যেমন একা, তাই বটে, তাই বটে। মনে হয় এ জীবন বড় বেশি আছে, যত বড় তত শূন্য, তত আবশ্যকহীন। রানু: জয়সিংহ, তুমি তুমি একা, তাই দেখিয়াছি কাঙাল যে জন, তাহারও কাঙাল তুমি। যে তোমার সব নিতে পারে, তারে তুমি খুঁজিতেছ যেন। কবি: আয় সখী, চিরদিন চলে যায় দুইজনে মিলে, সংসারের পথ দিয়ে শূন্য নভস্থলে দুই লঘু মেঘখণ্ড সম। মূল অভিনয়ের 2 দিন আগে হঠাৎ শরীর খারাপ হয়ে গেল রানুর। বাড়াবাড়ি রকমের রিহার্সালে কাবু হয়ে পড়ল। কবি বললেন, আজ রিহার্সাল না দিলেও চলবে, তুমি চুপটি করে শুয়ে থাকো, খবরদার উঠবে না একবারও। জোড়াসাঁকোর বাড়ির 3 তলায় একটি ঘরে শুইয়ে রাখা হলো রানুকে। কেউ তাকে ডাকবে না, বিরক্তও করবে না। রক্তপদ্ম রঙের শাড়ি পরে আছে রানু, শুয়ে আছে পাশ ফিরে, এক রাশ চুল বিছানার উপর মেলা। বিকেল প্রায় শেষ হয়ে এসেছে। ঘরের মধ্যে আধো অন্ধকার। একজন নাপতিনি হেঁটে আসছে দালান দিয়ে। জানলার ফাঁকে সেই ঘরের মধ্যে চোখ পড়তেই সে ভয় পেয়ে চেঁচিয়ে উঠল, ওমা ওমা। অন্য একজন দাসী তাই শুনে কাছে আসতেই সে কাঁপতে কাঁপতে আঙুল দেখিয়ে বলল, ওই দেখো দেখো, নতুন বৌঠান, নতুন বৌঠান এসে শুয়ে আছেন। আরও কয়েকজন এসে উঁকি ঝুঁকি মারল। তারাও বলল, হ্যাঁ, আচমকা দেখে নতুন বৌঠান মতনই মনে হয় বটে, ভয় পাবারই কথা। কোলাহলে ঘুম ভেঙে গেল রানু, সে কিছুই বুঝতে পারল না। রাত্রে বাড়ি ফেরার সময় সিঁড়ি দিয়ে উঠতে উঠতেই পল্লবিত হয়ে কবির কানে ঘটনাটি পৌঁছল। তিনি এসে দেখলেন রানু আবার ঘুমিয়ে পড়েছে। কেউ একজন বিজলি বাতি জ্বেলে দিয়েছে। নিশীত কুসুমের মতন তার মুখখানি স্বপ্ন মাখা। কবিতা শিয়রের কাছে বসলেন। একই রকম মাথার চুল, সেই রকমই ললাট, ভুরু ও চোখ দুটিও যেন অবিকল। নাক তবে ঠোঁটের তলা থেকে অন্যরকম। রানুর চিবুক আর নতুন বৌঠানের চিবুকে কোনো মিল নেই। সব মেয়েদের শুয়ে থাকার ভঙ্গি কি একরকম? ঘুম আর জাগরণের সময় মেয়েদের চেহারা অনেক বদলে যায়। ঘুমন্ত নারী যেন মায়া দিয়ে গড়া। কবি মনে মনে ফিরে গেলেন তার সদ্য যৌবনের দিনগুলিতে। যে নক্ষত্রের আলো তাকে উদ্দীপিত করেছিল সেই সময়, তা লুপ্ত হয়ে গেছে বহুকাল।
তাঁর জীবনের এই সন্ধ্যালগ্নে সেই নক্ষত্রই যেন আবার ফিরে এসেছে। তিনি নিম্ন স্বরে উচ্চারণ করলেন, এই বুঝি মোর ভোরের তারা এলো সাঁঝের তারার বেশে। রানু চোখ মেলে দেখল ভানুদাদা তার একটি হাত ধরে বসে আছেন, মুখখানি বিধুর, যেন ভেতরে ভেতরে কষ্ট পাচ্ছেন খুব। কবি বললেন, আমার আগে ওরাই ঠিক বুঝে ফেলেছে। আমারও একটু একটু মনে হচ্ছিল, তুমি তো হঠাৎ বেশ বড় হয়ে গেছো, এখন তোমার সঙ্গে নতুন বউঠানের মুখের অনেকখানি আদল। রানু জানতে চাইল, নতুন বউঠান কে? কবি বললেন, আমার এক অতি আপন বউঠান। তুমি আর তাঁর কথা জানবে কি করে? সবাইকে কাঁদিয়ে তিনি চলে গেছেন অনেক দিন আগে। তিনি প্রথম আমাদের বাড়িতে এসেছিলেন খুব কম বয়সে, আমিও তখন ছোট। দুজনে একসঙ্গে বড় হয়ে উঠেছি। এই বাড়িতে আমার সঙ্গেই ছিল তাঁর সবচেয়ে বেশি বন্ধুত্ব। জ্যোতিদাদা কাজে কর্মে খুব ব্যস্ত থাকতেন, আমরা দুজনে একসঙ্গে সময় কাটাতাম, কত গান, কত কবিতা, কত খেলা। আজ হঠাৎ মনে হলো সেই নতুন বউঠানি যেন তোমার মধ্যে দিয়ে ফিরে এসেছেন আমার কাছে। রানু মাথা ঝাঁকিয়ে বলল, মোটেই আমি নতুন বউঠানের মতন নই, আমি রানু, আমি ঠিক আমার মতন। কবি বললেন, তা ঠিক, তুমি শুধু নতুন নও, তুমি অভিনব। রানুর কপালে তিনি হাত রাখলেন, বেশ জ্বর এসেছে তার। দ্বিতীয় দিনে রানু জেদ ধরল সে স্টেজে নামবেই। জ্বর গায়ে সে স্নান করলো, ভাত খেলো। মেকআপ ম্যান দুজন, নন্দলাল বসু আর সুরেনকর। তারা আগে কবিকে সাজালেন। জাদু বলে যেন সেই 60 বৎসর বয়স্ক কবি হয়ে উঠলেন নবীন যুবা, একেবারে দেব দুর্লভ কান্তি। সবার সামনে রানু কবিকে জড়িয়ে ধরে বলে উঠল, আমার ভানুদাদাকে কি সুন্দর দেখাচ্ছে, এমনটি আর কেউ নেই। দিনু ঠাকুর হাহা করে হেসে উঠে বললেন, রানুর ভানু, রবিদাদা সাবধান, অভিনয়ের সময় এ মেয়ে যেন তোমায় ভানুদাদা বলে ডেকে না ওঠে। রানু বলল, মোটেই আমার সেরকম ভুল হবে না। অবন বললেন, যদি হয়ও থেমে গিয়ে যেন জিভ কেটে ফেলো না, গড়গড় করে চালিয়ে যাবে। কোমরবন্ধ ঠিক করতে করতে কবি নন্দলালকে বললেন, এককালে আমিও ছবি টবি আঁকতুম, রানুকে আমি নিজে সাজাবো, কেমন হয় তোমরা দেখো। রানুকে তিনি নিয়ে গেলেন পাশের ঘরে। তার গালে রঙের পোঁজ দিতে দিতে কবি বললেন, রোজ তুমি আমার চুল আঁচড়ে দাও, আজ আমি তোমার চুল আঁচড়ে কেমন সুন্দর খোঁপা বেঁধে দেবো দেখবে। রানু বলল, খোঁপা বাঁধতে হবে না, চুল খোলা থাক। কবি বললেন, এত বড় চুল খোলা রাখলে তুমি বসবার সময় নিজের চুলের ওপরই বসে পড়বে, তারপর হঠাৎ উঠতে গিয়ে পড়বে ধড়াম করে। রানু বলল, না, আমি সাবধানে থাকবো, গ্রামের মেয়েরা তো চুল খোলাই রাখে। কবি বললেন, তুমি যেন কত গ্রামের মেয়ে দেখেছ। কবি আবার তার খোঁপা বাঁধলেন, আবার খুলেও দিলেন। খোলা চুলেই রানুকে মানাচ্ছে ভালো। মুখ ও ওষ্ঠ রঞ্জিত করে ভুরু এঁকে কবিতাকে বললেন, নাও এবার শাড়ি পরে নাও, কুঁচি দিও না। নাটক তো জমজমাট হলো বটেই, ঘন ঘন করতালির ধ্বনি থামতেই চায় না। টিকিট কেটে বিশিষ্ট দর্শকরা তো শুধু বিসর্জন দেখতে আসেনি, অনেকেই এসেছে শুধু কবির অভিনয় দর্শন করতে। কিন্তু অপর্ণাবেশী রানুও কম হাততালি পেল না। এই মেয়েটি ঢুকলেই যেন মঞ্চ আলোকিত হয়ে যায়। সবাই কানাকানি করে, এই মেয়েটি কে? ঠাকুরবাড়ির কারো কন্যা? কবি বললেন, সবাই তোমার এত প্রশংসা করেছিল, তাতে খুব গর্ব হচ্ছিল আমার। আজ তোমার পাঠ রিহার্সালের চেয়েও অনেক ভালো হয়েছে। রানু বলল, ভালো আবার কি? আপনার এত সুন্দর লেখা, সব লাইনগুলো শুনলেই তো লোকের ভালো লাগবে। হ্যাঁ, বলতে পারেন পাঠ ভুলে যায়নি। কবি বললেন, লেখা যেমনই হোক, নাটকে অভিনয় ভালো না হলে মানুষের মর্ম ছোঁয় না। রানু বলল, সবই তো আপনার শেখানো। কবি বললেন, শেখালেই কি সবাই ঠিকঠাক পারে? নিজস্বতাও থাকা চাই। তোমার যে জ্বর হয়েছিল বোঝা যায়নি একটু, মুখখানা জল জল করছিল, কিরকম আপনি আপনি কাঁদলে। তবে একবার চুলের ওপর বসে পড়েছিলে। রানু বলে, আছাড় তো খায়নি। তারপর সে জিজ্ঞেস করলে, আপনি যে নতুন বউঠানের কথা বলছিলেন, তিনি কখনো আমার মতো নাটকে অভিনয় করেছেন আপনার সঙ্গে? কবি বললেন, হ্যাঁ, একবার অলীকবাবু প্রহসনে আমি সেজেছিলাম অলীকবাবু আর নতুন বউঠান হেমাঙ্গিনী। আর একবার মানময়ী নাম দিয়ে একটা গীতিনাট্য হয়েছিল,
তাতে আমি মদন আর উনি উর্বশী। রানু বলল, উর্বশী? খুব সুন্দর দেখতে ছিলেন বুঝি? কবি বললেন, তোমারই মতন। সুদীর্ঘ আমেরিকা সফরে কবি বিশ্বভারতীর জন্য অর্থ সংগ্রহ করতে পারেননি বটে, কিন্তু একটি রত্ন লাভ করেছিলেন। যুবকটির নাম লিওনার্ড এলমহার্স্ট। ইংল্যান্ডের ইয়র্কশায়ারে তার জন্ম। সে ইতিহাস নিয়ে পড়াশুনো করেছে কেমব্রিজে। মহাযুদ্ধ শুরু হলে তাকেও যথারীতি যুদ্ধে যেতে হয়। সৈনিক রূপে সে প্রেরিত হয় ভারতে। শাসক সম্প্রদায়ের মানুষ হয়েও সে ভারতের গ্রামগুলির দৈন্যদশা দেখে বিস্মিত ও ব্যথিত হয়েছিল। কৃষি প্রধান দেশ, অথচ বিজ্ঞানসম্মত উন্নত প্রথায় চাষবাসের কোনো ব্যবস্থাই নেই। সরকার থেকেও কোনো উদ্যোগ নেওয়া হয় না। চাষিদের জীর্ণ শীর্ণ চেহারা, স্বাস্থ্যবিধি জানে না। পশুপালন পদ্ধতিতেও পিছিয়ে আছে কয়েকশো বছর। ইংরেজরা এদের শাসন ও শোষণ করবে, বিনিময়ে কিছু দেবে না। তখনই সে ঠিক করেছিল, তাদের পক্ষ যদি যুদ্ধে জয়ী হয় এবং সে প্রাণে বাঁচে, তাহলে সে আবার ফিরে আসবে ভারতে। তার জাতির পক্ষ থেকে ভারতের ঋণ সে কিছুটা শোধ করার চেষ্টা করবে, একক ব্যক্তিগত প্রচেষ্টায়। যুদ্ধে তার প্রাণটি গেল না, জয়ীর বেশি সে ফিরল স্বদেশে। ভারতের দরিদ্র মানুষদের জন্য কিছু একটা করার সংকল্প সে ভোলেনি। কিন্তু ইতিহাসের জ্ঞান নিয়ে সে আর কতটা সাহায্য করতে পারবে? কৃষি ও ফসল উৎপাদনে আমেরিকা বিশেষ উন্নত, সে বিষয়ে উচ্চশিক্ষারও ব্যবস্থা আছে। তাই সে ইতিহাস পাঠ ছেড়ে আমেরিকায় এসে কৃষি বিদ্যালয়ে পড়াশোনা শুরু করে নিজেকে প্রস্তুত করে নিচ্ছে। কবির কাছ থেকে আহ্বান পেয়ে সে একদিন উপস্থিত হলো হোটেলে। কবি তাকে পরিষ্কার ভাষায় জানালেন, তুমি ভারতের গ্রামে গিয়ে কাজ করতে চাও শুনেছি। আমি বাংলার গ্রামাঞ্চলে শান্তিনিকেতন নামে একটি বিদ্যালয় খুলেছি। সেখানে পড়াশুনোর কাজ ভালোই হয়, কিন্তু মাঝে মাঝে আমার মনে হয় শান্তিনিকেতন আশ্রমটি যেন একটি দ্বীপ। কাছাকাছি গ্রামগুলির সঙ্গে তার কোনো যোগাযোগই নেই। বীরভূমের গ্রামগুলি দিন দিন যেন ধ্বংসের পথে যাচ্ছে। অনেক মানুষ নিরুপায় হয়ে গ্রাম ছেড়ে পালাচ্ছে। গ্রামের মানুষ যদি খাদ্য পুষ্টিহীন, ভগ্ন স্বাস্থ্য হয়ে নৈরাশ্যে ডুবে থাকে, তাহলে আমার বিদ্যালয়ে কিছু ছেলে মেয়েকে লেখাপড়া শিখিয়ে কী লাভ? তাতে দেশের উন্নতি হতে পারে না। শান্তিনিকেতনের কাছেই সুরুল গ্রামে আমি কিছু জমি কিনে রেখেছি। আমার খুব ইচ্ছে সেখানে উন্নত ধরনের কৃষি, পশুপালন, হাতের কাজ শিক্ষার একটা কেন্দ্র গড়ে তুলি। কিন্তু তেমন উপযুক্ত লোকবল নেই। তোমার সাহায্য কি পেতে পারি? অবিলম্বে শান্তিনিকেতনে এসে উপস্থিত হলো এলমহার্স্ট। এখানে মাঝে মাঝে এলমহার্স্ট একটি তরুণী মেয়েকে দেখতে পায়। সে যেন সবার চেয়ে আলাদা। সে যেন হাঁটে না, বাতাসে ওড়ে। সত্যি, সে যখন ছুটে ছুটে চলে, তার শাড়ির আঁচল ওড়ে পতাকার মতন। সে যখন কোনো গাছতলায় দাঁড়ায়, মনে হয় যেন স্থির চিত্র। তাকে প্রায় সময় দেখা যায় কবির কক্ষে, আবার কখনো গাছতলায় ক্লাসে বসে থাকে, কখনো এমনকি রান্নাঘরে। মাঠের মধ্য দিয়ে যাওয়া আসার সময় কয়েকবার এলমহার্স্ট তার মুখোমুখি হয়েছে, কিন্তু কথা বলেনি। এ দেশীয় মেয়েদের সঙ্গে পরিচয় না হলে কথা বলা যায় কিনা তা সে জানে না। একবার একেবারে সামনাসামনি চোখাচোখি হতে এলমহার্স্ট অভ্যেসবশত বলেছিল, হ্যালো। মেয়েটি উত্তর না দিয়ে শুধু তাকিয়েছিল ডাগর চোখে। এলমহার্স্ট পরে ভেবেছে হয়তো তার বলা উচিত ছিল নমস্কার। মেয়েটির মুখশ্রী অতি অপূর্ব তো বটেই, চমৎকার তার শরীরের গড়ন। মাঝে মাঝে সে উত্তর ভারতীয়দের মতন সালোয়ার কামিজ পরে, তখন বোঝা যায় তার পা দুটি অনেক ইউরোপীয় রমণেরও ঈর্ষাযোগ্য। সবচেয়ে আকর্ষণীয় অবশ্যই তার দুটি চক্ষু, যেন সব সময় বিস্ময়ে ভরা, যেন সে স্বপ্নরাজ্যের অধিবাসী, এখানকার কেউ নয়। ঠাকুর পরিবারের কজন এখানে থাকেন তা এলমহার্স্টের জানা হয়ে গেছে। পরিচয় হয়েছে অধ্যাপকদের সঙ্গে, তাদের স্ত্রীদেরও দেখেছে। কবির দু একজন বন্ধু এখানে আলাদা বাড়ি করেছেন, মাঝে মাঝে এসে থাকেন। এই মেয়েটি কিন্তু তাঁদের কেউ নয়। একদিন কবির সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে এলমহার্স্ট দরজার কাছে দাঁড়িয়ে দেখল কিছু একটা পরিহাসের পর সেই মেয়েটি আর কবি খুব হাসছেন। মেয়েটি দাঁড়িয়ে আছে কবির কাঁধ ঘেঁষে। এ সময় প্রবেশ করা উচিত কিনা ভেবে সে দ্বিধাগ্রস্ত হলো। অবশ্য কবি তাকে তলব করেছেন।
সেই মেয়েটি প্রথম তাকে দেখতে পেয়ে ভেতরে আসার জন্য চোখের ইঙ্গিত করল। কবি মুখ ফিরিয়ে বললেন, এসো লিওনার্ড। শুরু হলো কাজের কথা। কিছুক্ষণ পরে কবির খেয়াল হলো। তিনি বললেন, ও তোমাদের তো ফর্মালি পরিচয় করিয়ে দেওয়া হয়নি। এই বালিকাটির নাম? রানু চোখ পাকিয়ে বলল, বালিকা? কবি সহাস্যে বললেন, তাই তো, কখন যে বড় হয়ে গেছে মনেই থাকে না। ইয়াং লেডি বলা উচিত। এই ইয়াং লেডির নাম শ্রীমতী রানু অধিকারী, আর এই তরুণ ইংরেজটি লিওনার্ড এলমহার্স্ট। রানু এসরাজ বাজায় আর আমার লেখায় বিঘ্ন ঘটায়, আর এই সাহেবটি গ্রাম বাংলা সুজলা সুফলা করে দেবে। রানু বলল, একে আমি অনেকবার দেখেছি। এলমহার্স্ট করমর্দনের জন্য হাত বাড়িয়ে দিয়েও তৎক্ষণাৎ ফিরিয়ে নিয়ে যুক্ত করে বলল, নমস্কার। রানুও নমস্কার করে জিজ্ঞাসা করল, আপনি বাংলা জানেন? এলমহার্স্ট বলল, একটু একটু। রানু বলল, আমিও একটু একটু ইংরেজি জানি। তক্ষুনি ঘরে ঢুকলেন অ্যান্ড্রুজ। রানুই বেরিয়ে গেল আগে। অ্যান্ড্রুজের সঙ্গে কথা বলতে বলতে কবি একবার জানলা দিয়ে দেখলেন আম্রকুঞ্জ দিয়ে এলমহার্স্ট আর রানু হেঁটে যাচ্ছে পাশাপাশি। লোকের সামনে ভানুদাদা এক এক সময় মজা করে বলেন, এই রানু যখন তখন এসে আমার কাজে বিঘ্ন ঘটায়, লেখা থামিয়ে দেয়। অথচ রানু যদি একবেলা ওর সঙ্গে দেখা না করে, অমনি তিনি অস্থির হয়ে বনমালীকে দিয়ে তাকে ডেকে পাঠান। বকুনি সুরে বলেন, এতক্ষণ কোথায় ছিলে? আবার শিগগিরই তিনি কোনো দূর বিদেশে চলে যাবেন। কবি কিছু লেখার সময় মগ্ন হয়ে টেবিলের উপর ঝুঁকে আছেন। রানু দরজার কাছে দাঁড়িয়ে বলে উঠল, ভানুসিংহ, তুমি বুঝি একা? তাই দেখিয়াছি কাঙাল যে জন তাহারও কাঙাল তুমি। যে তোমার সব নিতে পারে তারে তুমি খুঁজিতেছ জানো। কবি পেছন ফিরে তাকালেন। লেখা থেকে মন ফিরিয়ে এনে বললেন, আয় সখী, চিরদিন চলে যায় দুইজনে মিলে সংসারের পথ দিয়ে। তারপর কি যেন? রানু হাসতে হাসতে নুয়ে পড়ে বলল, তোমার নিজের লেখা মনে থাকে না? কবি বললেন, এত মনে রাখা মানুষের পক্ষে সম্ভব? কত রাশি রাশি পৃষ্ঠা ভরিয়েছি, নিজের নাটকের পাঠ ভুলে যাই, কত গানের বাণী মনে করতে পারি না। একটু থেমে বললেন, রানু, তুমি যেই নাটকের সংলাপ বললে, শুনতে শুনতেই মনে হলো আর একটা নতুন নাটক লিখতে হবে, তাতে তুমি অভিনয় করবে। মাঝখানে মুক্তধারা হয়ে গেল, তখন তো তোমাকে পাওয়া গেল না। অবশ্য মুক্তধারায় ঠিক তোমার মানানসই কোনো ভূমিকাই ছিল না। অবশ্য ফুলওয়ালি সাজতে পারতে, ছোট পাঠ। নতুন নাটকে তুমিই হবে প্রধান। একটা চরিত্রও মনে এসে গেল। রানু কাছে এসে বলল, কীরকম কীরকম বলো না। কবি বললেন, আর একটু দানা বাঁধুক মাথার মধ্যে, আগেই মুখে বলে দিলে অনেকটা আবেগ হয়ে যায়। রানু বলল, ভানুদাদা, তুমি লিখছিলে, লেখো, আমি কি তোমার এখানে চুপটি করে বসে থাকতে পারি? কবি বললেন, তুমি শুধু বসে থাকবে না, তুমি আমার সঙ্গে গল্প করবে। তোমার কথা না শুনলে যে আমার লেখায় ভাব আসে না। রানু বলল, এখন তো আর আমি ছোট্টটি নই, এখন মাঝে মাঝে। কবি সন্ত্রস্ত হয়ে বলেন, খবরদার খবরদার, তুমি বেশি বড় হয়ে যেও না। রানু বলল, শোনো না, এখন মাঝে মাঝে মনে হয় আমি যখন এসে তোমার লেখা থামিয়ে দিই, কত লোক তোমার লেখার জন্য অপেক্ষা করে থাকে। কবি বলেন, আমি খুবই ব্যস্ত কেজো মানুষ, আবার আমি নিঃসঙ্গ অকর্মাধারী, আমাকে এই দুভাবেই তোমাকে দেখতে হবে। রানু, যেখানে আমি সকল লোকের, সেখানে আমি সংসারের কাজ করবার ক্ষেত্রে। সেখানে আমাকে যদি না চিনতে পারো, তাহলে আমার কাছে এসেও আমার আসল কাছে আসা হবে না। আবার আমি খুব ছোটও বটে। তুমি আমাকে দেখবে, শুনবে, খাওয়াবে, পড়াবে, সাজাবে, আমার সে বয়সও আছে। তাই সন্ধ্যাবেলায় মোড়ায় বসে তুমি যখন আমার কাছে নানা বিষয়ের গল্প বলে যাও, সে আমার খুব মিষ্টি লাগে। সন্ধ্যা আকাশের তারা ঈশ্বরের খুব বড় সৃষ্টি, কিন্তু সন্ধ্যায় তোমার মুখের কথাগুলি তার চেয়ে কম বড় নয়। ওই তারার আলো যেমন কোটি কোটি যোজন দূরের থেকে আসছে, তেমনি তোমার হাসি গল্প শুনতে শুনতে মনে হয় যেন কত জন্ম জন্মান্তর থেকে তার ধারা সুধা স্রোতের মতন বয়ে এসে আমার হৃদয়ের মধ্যে এসে জমছে। রানু আচ্ছন্নের মতো হয়ে গিয়ে বলল, ভানু দাদা, আমি এসব ঠিক বুঝতে পারি না। কবি বললেন, তোমাকে সব বুঝতেও হবে না, তুমি তো তুমি ওগো, সেই তব ঋণ। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, যাক ও কথা,
এলমাস্টের সঙ্গে তোমার আর কি গল্প হলো বলো। রানু বলল, আমি সাহেবের কাছে ইংরেজি ঝালিয়ে নিচ্ছি, সেও আমার কাছে টুকটাক বাংলা কথা শিখে নিচ্ছে। তোমার গানও শিখতে চায়, আমাকে বললে শেখাও। আমি কি আর গান গাইতে পারি? তাই ওকে এসরাজ বাজিয়ে শোনালাম তোমারই গান, ওই যে সেই গানটা, ওদের সাথে মেলাও যারা চড়ায় তোমার ধেনু।